নিউক্লিয়াস নিউক্লিয়াস সম্বন্ধে আমাদের কম বেশি ধারণা আছে প্রত্যেকেরই। আমি যে জিনিসগুলো একটু দেখাবো, যে জিনিসটা আমাদের একটু জানার দরকার, নিউক্লিয়াস কি ডাবল মেমব্রেন, ভালো করে শুনুন, ডাবল মেমব্রেন বাউন্ডেড প্রোটোপ্লাজমিক অর্গানেলি, নট সাইটোপ্লাজমিক অর্গানেলি। প্রোটোপ্লাজমির সবচেয়ে বৃহৎ অর্গানেলি হচ্ছে নিউক্লিয়াস, সাইটোপ্লাজম কিন্তু না। কারণ আমরা জানি যে প্রোটোপ্লাজম ইজ ইকুয়াল টু কী আছে, নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম। তা নিউক্লিয়াস কখনো সাইটোপ্লাজমের অর্গানেলি হতে পারে না। তাহলে আমরা বলবো নিউক্লিয়াস হচ্ছে প্রোটোপ্লাজমের সবচেয়ে বিগেস্ট, একটাই হচ্ছে প্রোটোপ্লাজম অর্গানেলি, সেটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস মেটাবল ডাবল মেমব্রেন। ডাবল মেমব্রেন বলতে কী বোঝানো হয়েছে না, এটা দুটো, আমি পুরো চিত্র আঁকবো না, কিন্তু যেটুকু না বুঝলে নয়, এরকম ডাবল মেমব্রেন। এই ডাবল মেমব্রেনগুলো কিছু কিছু জায়গায় এরকম যুক্ত হয়ে গেছে, কিছু কিছু জায়গায় এরকম যুক্ত হয়ে গেছে। এগুলো সম্বন্ধে আমাদের ধারণা আছে কম বেশি, আমি বেশি আঁকবো না। তাহলে এই যে এই অংশটা আঁকলাম, এটা কি আঁকলাম না, পোর, নিউক্লিয়ার পোর। এটা কি, নিউক্লিয়ার মেমব্রেন। এটা হচ্ছে আউটার মেমব্রেন, আর এটা হচ্ছে ইনার মেমব্রেন। তাহলে এই মাঝখানে এটা কি, পেরি নিউক্লিয়ার স্পেস। এবং এর সঙ্গে এই যে যুক্ত আছে, মনে করো এইগুলোকে যদি রাইবোজোম এঁকে দিই, তাহলে এটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যান্ড দিস ইজ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমাদের খুব জানা হয়ে গেছে। এরপরে কোনটা থাকে, এরপরে থাকে হচ্ছে এরকম গলগি অ্যাপারেটাস, এর সঙ্গে যুক্ত থাকে, এরকম জানি। এখান থেকে ট্রান্সফর্মিং ভেসিকলগুলো যায়, সেগুলো আমাদের পড়া হয়ে গেছে, ওদিকে আর যাচ্ছি না। তো একটা পয়েন্ট কী পেলাম, নিউক্লিয়ার পোর। 2 নম্বর পয়েন্ট কী পেলাম, নিউক্লিয়ার মেমব্রেন। 3 নম্বর কি, কনডেন্স অবস্থা, একটু ঘন আকৃতি, ঘন অবস্থান থাকে এর মধ্যে, যেটা হচ্ছে আরএনএ এর উৎপত্তি স্থল। দিস ইজ কল নিউক্লিওলাস। তাহলে এটা হচ্ছে 3 নম্বর। এবং এর মধ্যে আমরা কিছু সূত্রের মতন অংশ দেখতে পাই, যাকে বলছি নিউক্লিয়ার রেটিকুলাম। এবং এছাড়া এর মধ্যে আমরা দেখতে পাবো কি না, এরকম কিছু তরল আছে, যাদের বলবো কি নিউক্লিয়ার প্লাজম। 3 হয়েছে, এটা 4 হবে, এটা 5। তাহলে একটা নিউক্লিয়াসে মোট কটা অংশ দেখতে পাচ্ছি, 5টা অংশ। এইটা কিন্তু ক্লিয়ার হয়ে যেতে হবে, 5 পার্টস। এবং এর মধ্যে কখনোই এই যে নিউক্লিওলাস কিন্তু আলাদা কোনো অর্গানেলই নয়, এটা নিউক্লিয়াসের অংশ। ভুল করুন, এর কোনো মেমব্রেন বাউন্ড নেই। অতএব এই যে নিউক্লিওপ্লাজম আর সাইটোপ্লাজম, বাইরে যে সাইটোপ্লাজম আসছে, এই সাইটোপ্লাজম এবং নিউক্লিওপ্লাজমকে আলাদা করে রেখেছে কে না, এই ডাবল মেমব্রেন পর্দা। এবং এই পোর্টটাকে যদি আমরা একটু সামান্য একটু দেখব এর পরেও আমরা দেখব এরকম 8টা প্রোটিন থাকে। কটা আঁকলাম, যাই, এটা কমপ্লেক্স, কোর কমপ্লেক্স।
এই কোর কমপ্লেক্সের এরিয়াটা হয় কত 600 to 500, যাই হোক 600 আংস্ট্রম, কিন্তু সেন্ট্রাল যেটা হয় সেটা হচ্ছে 100 আংস্ট্রম। এবং এর যদি ক্রস সেকশন দেখি তাহলে আমরা এর মাঝখানে একটা স্যাপ দেখতে পাবো ক্রস সেকশনে, আর এইভাবে ঘুরে আছে চারপাশে। এটাকে যদি আমরা পোর কমপ্লেক্স ধরি, ভালো চিত্র আমি দেখাবো, তো এ কিন্তু রেগুলেট করে, তো এরা কিন্তু ফ্লেক্সিবল পোরগুলো। তো মোটামুটি নিউক্লিয়াস সম্বন্ধে আমাদের একটা ধারণা জন্মালো। এইবার কারণ অনেকেরই ধারণা থাকে না বলে আমি এটা দেখালাম, এবার আমরা একটু ভেতরে ঢুকবো। কি বলা হচ্ছে অ্যাকর্ডিং টু এনসিআরটি, এনসিআরটি একটু ভালো করে বুঝি। নিউক্লিয়াস আরেকটা নাম ক্যারিয়ন, ঠিক আছে, ক্যারিয়ন হচ্ছে আরেকটা নাম হচ্ছে ক্যারিয়ন, সেই জন্য ক্যারিওকাইনেসিস কেন আসে না, নিউক্লিয়ার বিভাজন, এগুলো বুঝতে হবে। এবার ফার্স্ট কে, এগুলো মনে রাখতে হবে। ডিসক্রাইব, রবার্ট ব্রাউন কী করেছিলেন, ডিসক্রাইব করেছিলেন 1831, মনে রেখো। স্কটিশ বায়োলজিস্ট ছিল রবার্ট ব্রাউন, এটা এনসিআরটির নয়, কিন্তু কী করেছিল, টার্ম নিউক্লিয়াসটাকে প্রপোজ করেছিল। আর রবার্ট হুক ডিসকভার করেছিল সেল কত সালে, 1665, আর এ হচ্ছে 1831, কত বছর, প্রায় 200 বছর পর। সেল আবিষ্কার হওয়ার 200 বছর পরে রবার্ট ব্রাউন প্রথমে দেখতে পেল কি না নিউক্লিয়াস। পরবর্তীতে দ্য ম্যাটেরিয়াল অফ নিউক্লিয়াস স্টেইন করা হলো বাই বেসিক ডাই ওয়াজ গিভেন দ্য নেম ক্রোমাটিন বাই ফ্লেম। এইটুকু লেখা আছে। কি লেখা আছে, যে নিউক্লিয়াসের যে ম্যাটেরিয়াল, সেই ম্যাটেরিয়ালটা বেসিক ডাই। কী বেসিক ডাই জানা নেই, কিন্তু প্রশ্ন কিন্তু পড়েছে অনেকবারই। ভালো করে বোঝো লাইনটা, মেটেরিয়াল অফ দ্য নিউক্লিয়াস স্টেইন বাই বেসিক ডাই। বেসিক ডাই কি, অ্যাসিটোকার্মিন দিয়ে ক্রোমোজোম কালার করা হয়, আর হিমাড্রক্সিলিন দিয়ে নিউক্লিয়াস কালার করলে ব্লু কালার আসে। তাহলে এইগুলো আমাদের একটু মনে রাখতে হবে, এই কালার স্টেনগুলো। এবং ক্রোমাটিন, ক্রোমো কথার অর্থ হচ্ছে কালার, টিন অ্যাক্টিন, যেমন টিন মানে অ্যাক্টিন মানে ফিলামেন্ট, থ্রেড। তাহলে এখানে কি বলল, দ্য ম্যাটেরিয়াল অফ নিউক্লিয়াস স্টেন করলো কে, ফ্লেমিং, এবং তার নাম দিল কি না ক্রোমাটিন। ক্রোমাটিন কি, ক্রোমাটিন শুধুমাত্র, ক্রোমাটিন আর ক্রোমোজোমের মধ্যে পার্থক্য কি ভালো করে বুঝে নাও, এটা পরেও বোঝো, বারবার বোঝাতে হবে। ক্রোমাটিন হচ্ছে আনকয়েলড অবস্থা, নিউক্লিওজোম অবস্থা, মানে ওপেন অবস্থা। ক্রোমাটিন কোথায় দেখতে পাওয়া যায়, ইন্টারফেজ। আর ক্রোমোজোম ডিভিশনাল ফেজ, কয়েলড অবস্থা। ক্রোমোজোম হচ্ছে কয়েলড অবস্থা, মোস্ট কয়েলড অবস্থা ক্রোমোজোম। ক্রোমোজোম বলেছিলাম, ক্রোমো মানে কালার, জোম মানে বডি, আর ক্রোমো মানে কালার, টিন মানে থ্রেড, একই জিনিস। ক্রোমাটিন, ক্রোমো মানে কালার, টিন মানে থ্রেড। এনসিআরটির এই ডায়াগ্রামটা খুব ভালো করে দেখবে, খুব প্রয়োজনীয় ডায়াগ্রাম। এখানে যেটা বলা হয়েছে নিউক্লিয়ার পোর খুব ভালো দিয়েছে পয়েন্ট, ঠিক আছে, নিউক্লিওলাস ঠিক আছে, নিউক্লিওপ্লাজমও দিয়েছে, নিউক্লিয়ার মেমব্রেন দিয়েছে। যেটা মেইন দরকার সেটাই দেয়নি, যেটা হচ্ছে নিউক্লিয় রেটিকুলাম। এই যে অংশগুলো দেখতে পাচ্ছি, দিস ইজ নিউক্লিয়ার, এই যে অংশগুলো, এটা হচ্ছে কি ইলেকট্রন মাইক্রোস্কোপিক ডায়াগ্রাম। তাহলে এগুলোকে আমরা কী বলবো, নিউক্লিয়ার রেটিকুলাম, দাগ মানে সূত্র। তো এই ডায়াগ্রামটা আমরা একটু ভালো করে দেখবো, এনসিটি ডায়াগ্রাম, কোনটার কি নাম, যে কোনো একটা তুলে বা সবকটা তুলে এবিসিডি করে কোনটার কি নাম দেখাতে হবে, অতএব প্রত্যেকটা ভালো করে পয়েন্ট জেগে রাখবো। এবার আমরা একটু আমাদের মতন করে বুঝি। নিউক্লিওলাস কোনটা আমরা জানি, ক্রোমাটিন কোনটা আমরা বুঝে নিয়েছি, দেখো ভালো করে, এবং নিউক্লিওপ্লাজম দেখে নিয়েছি। ক্রোমাটিন, কেন ক্রোমাটিন বলবো,
ক্রোমাটিন আর তোমার হচ্ছে রেটিকুলাম, নিউক্লিয়ার রেটিকুলাম একই কথা। কারণ এটা কি অবস্থা আছে, এই যে কোষটা এটা হচ্ছে ইন্টারফেজ, ইন্টারফেজ স্টেজে আছে। ইন্টারফেজ মানে ইন বিটুইন টু ডিভিশনাল ফেজ, দুটো ডিভিশনাল ফেজ মধ্যবর্তী যে ফেজ, দ্যাট ইজ গ্রোথ ফেজ। গ্রোথ ফেজ, সেই জন্যই তো G1 G2 এই নামগুলো করা হয়। নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার পোর, নিউক্লিয়ার এনভেলপ। তাহলে আমরা দেখলাম যে কতগুলো পয়েন্ট থাকে পরিষ্কার। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তো দেখেই নিয়েছি। নেক্সট এনসিইআরটিতে কি বললাম, কি বলছে, ইন্টারফেজ নিউক্লিয়াস, ভালো করে বোঝো, নিউক্লিয়াস অফ দ্য সেল ইজ নট ডিভাইডিং। তাহলে কি হয়, একটি সেল, এটা একটা সেল, এই সেলটা বাড়তে বাড়তে এরকম বড় হলো, তখন সে ডিভাইড করলো। কেন ডিভাইড করবে, তার হচ্ছে নিউক্লিওসাইটোপ্লাজমিক রেশিও বা কমপ্লেক্সের একটা সূত্র আছে, সেটা আমরা পরে পড়ব। এখানে আবার দুটো সেল তৈরি করলো। একটি সেল থেকে কখনোই দুটোর বেশি সেল হয় না, সে মাইটোসিস হোক আর মিওসিস হোক। একটি সেল থেকে কখনোই দুটোর বেশি হয় না, ঠিক আছে, যখন সেল ডিভিশন হয় ইউক্যারিওটিক কোষে। এবং এই যে এখান থেকে এটা হচ্ছে গ্রোথ ফেজ, গ্রোথ ডেভেলপ করলো গ্রোথ, আর এখান থেকে এটা হচ্ছে ডিভিশন। তো বলা হচ্ছে ইন্টারফেজ, দিস ফেজ, ইন্টারফেজ নিউক্লিয়াস নট ডিভাইডিং, দ্যাট ইজ গ্রোথ ফেজ ইন বিটুইন টু ডিভিশনাল ফেজ। তাহলে এই একটা ডিভিশনাল ফেজ, আবার এটা আবার গ্রোথ ফেজ আসবে, এটাও আবার বড় হবে, আবার ভাগ হবে, আবার ডিভিশনাল ফেজ। তাহলে গ্রোথ ফেজ বলা হচ্ছে কি, এই গ্রোথ ফেজটা আছে কি ইন বিটুইন টু ডিভিশনাল ফেজ, দ্যাট ইজ ইন্টারফেজ। ইন্টারফেজ, এবার লাইনটা পড়ছি, দ্য ইন্টারফেজ নিউক্লিয়াস, নিউক্লিয়াস অফ দ্য সেল হোয়েন ইট ইজ নট ডিভাইডিং হ্যাজ, কার হ্যাজ, ইন্টারফেজ নিউক্লিয়াস হ্যাজ highly extended and elaborate nucleoprotein fiber। ভালো করে বোঝো, নিউক্লিওপ্রোটিন, নিউক্লিও মানে নিউক্লিক অ্যাসিড, টু টাইপস আমরা জানি কি, ডিএনএ অ্যান্ড আরএনএ। এখানে মূলত ডিএনএর কথাই ধরবো আমরা, আরএনএ খুব কম পরিমাণে থাকে এবং সেখানে সেটা ধরতেব না। এবং প্রোটিন কী ক্ষেত্রে এখানে মূলত থাকে হচ্ছে হিস্টোন প্রোটিন, নন হিস্টোন প্রোটিন কি থাকে না, থাকে, কিন্তু সেটাকে আমরা ধরবো না। সেই জন্য বলা হচ্ছে এলাবোরেট নিউক্লিও প্রোটিন ফাইবার কল্ড ক্রোমাটিন। তাহলে নিউক্লিওপ্রোটিন ফাইবারকে আমরা ক্রোমাটিন বলছি কখন, ইন্টারফেজ নিউক্লিয়াসে। ক্রোমাটিন বলছি কখন, নিউক্লিওপ্রোটিন ফাইবারকে ক্রোমাটিন স্টেজ, কোন স্টেজে, ইন্টারফেজ স্টেজ। কিন্তু ডিভাইডিং অবস্থায় তখন আমরা বলবো নিউক্লিওপ্রোটিন ফাইবার, তখন আর ফাইবার থাকে না, তখন কনডেন্স করে যায়, তখন হয়ে যায় ক্রোমোজোম। দ্য ক্রোমাটিন ইজ আনকনডেন্সড। তাহলে কি থাকলো, ক্রোমাটিন এক নম্বর, নিউক্লিয়ার ম্যাট্রিক্স, দ্যাট ইজ নিউক্লিয়ার ম্যাট্রিক্স বলতে এখানে কী বলা হচ্ছে, নিউক্লিওপ্লাজম বা ক্যারিওপ্লাজম বা ক্যারিওলিপ যাই বলো, অ্যান্ড ওয়ান অর মোর, এবং এক বা একাধিক স্ফেরিক্যাল বডি, যেটা নিউক্লিয়াই, যেগুলো হচ্ছে নিউক্লিওলাসের প্লুরাল ফর্ম। তাহলে ইন্টারফেজ দশায় দেখো কীরকম ঘুরিয়ে ঘুরিয়ে বলছে, পরিষ্কার করে বলতেই পারি যে একটা ইন্টারফেজ নিউক্লিয়াসে কী কী থাকে না, যখন সেল ডিভাইড করে তখন থাকে কি, ইন্টারফেজ নিউক্লিয়াসের মধ্যে থাকবে হচ্ছে মেইনলি নিউক্লিয়ার রেটিকুলাম, যেটা হচ্ছে ক্রোমাটিন বলা হয়। সেই ক্রোমাটিনটা হচ্ছে দুটো অংশ নিয়ে গঠিত, ডিএনএ প্লাস প্রোটিন, এবং নিউক্লিয়ার ম্যাট্রিক্স যেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম, এবং এক বা একের অধিক নিউক্লিওলাস বা নিউক্লিওলাই থাকে, এই তো থাকে। আমি আরেকটু ভালো করে দেখ, কারো কারো যদি অসুবিধা হয় সেই জন্য কিন্তু এটা আরেকবার আসছে। তাহলে একটা ইন্টারফেজ নিউক্লিয়াসে কী থাকবে, যেটা বলেছি নিউক্লিয়ার রেটিকুলাম যেটা ক্রোমাটিন, নিউক্লিওলাস, আর এগুলো হচ্ছে তোমার নিউক্লিওপ্লাজম। ইন ডিভাইডিং ফেজ, ডিভাইডিং ফেজ আমি বলছি কি, নিউক্লিওপ্রোটিন
nucleic acid, mainly histone protein fibers are found as condensed chromosome, and in interphase nuclear protein fibers are found highly extended and elaborate uncondensed খোলা পাতা। একটা বই বন্ধ আছে, ভালো করে বোঝো, বন্ধ আছে, তুমি কি পড়তে পারবে? পড়তে পারবে না। কিন্তু বইটাকে যখনই খুললে, ভালো করে বোঝো, এই বইটাকে তুমি খুলে ফেললে, এই বইটাকে খুললে এখানে কি কি লেখা আছে তুমি পড়তে পারছো। তাহলে এই যে খোলা যখন হলো তখন তুমি পড়তে পারছো, জিন এক্সপ্রেশন করতে পারছো। তাহলে কোন অবস্থায় না ইন্টারফেস দশায় সেই জন্য রেপ্লিকেশন হচ্ছে। আর যখন ডিভিশনাল বেস তখন রেপ্লিকেশন হচ্ছে না। তাহলে জেনেটিক ম্যাটেরিয়ালকে বহন করার ক্ষেত্রে ক্রোমোজোম বিশেষভাবে দায়ী, কিন্তু পড়ার ক্ষেত্রে রেটিকুলাম বিশেষভাবে দায়ী। দেখো কোশ্চেন কিন্তু অনেকভাবে ঘুরিয়ে করতে পারে, বোঝার চেষ্টা করো। রেটিকুলাম তার মানে হচ্ছে যেটা হচ্ছে তোমার মেইনলি হচ্ছে ক্রোমাটিন। ক্রোমাটিন হচ্ছে কি নিউক্লিয় প্রোটিনের খোলা অবস্থা, যেটা নিউক্লিওজোম এবং আর হচ্ছে তোমার হচ্ছে মেইনলি ডিএনএ এবং প্রোটিন, হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি, সেটা খোলা অবস্থা। সেই জন্যই তো নিউক্লিয়াস এনজাইম দিয়ে কেটে আমরা কি করতে পারি না, তার ফিঙ্গারপ্রিন্টিং সমস্ত কিছু নিতে পারি। এবং আলটিমেটলি ক্রোমোজোম কিন্তু হয়ে গেলে তখন আমরা কিছুই করতে পারি না। নেক্সট কি বলছি, ইলেকট্রন মাইক্রোস্কোপি হ্যাজ রিভিল দ্যাট নিউক্লিয়ার এনভেলপ, এনসিটি পড়নি, হুইচ কনসিস্ট টু প্যারালাল মেমব্রেন, দুটো প্যারালাল মেমব্রেন দিয়ে নিউক্লিয়ার এনভেলপ, এরকম দুটো প্যারালাল এনভেলপ দিয়ে তৈরি, উইথ এ স্পেস বিটুইন কত, এনসিআরটি বললো 10 to 50 ন্যানোমিটার, একদম অ্যাকুরেট। তাহলে স্পেসটা কত, এই স্পেসটা কত, 10 to 15 ন্যানোমিটার স্পেস হচ্ছে 10 to 50 ন্যানোমিটার, অথবা 100 টু মানে 10 গুণ হবে 500 আংস্ট্রম। তাহলে ইলেকট্রন মাইক্রোস্কোপির ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পেলাম নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার মেমব্রেন বা ক্যারিওথিকাও বলা হয়, নিউক্লিয়ার মেমব্রেনকে ক্যারিওথিকা স্পেসটা, ইট ইজ কল্ড পেরিনিউক্লিয়ার স্পেস। তাহলে এই দুটোর মাঝখানে যে স্পেসটা, তাহলে পেরিনিউক্লিয়ার স্পেস ফর্মস দ্য ব্যারিয়ার, কী করছে না, বাধা সৃষ্টি করছে। কার জন্য, তাহলে পেরিনিউক্লিয়ার স্পেস বাধা সৃষ্টি করছে বিটুইন মেটেরিয়াল প্রেজেন্ট ইনসাইড অফ দ্য নিউক্লিয়াস অ্যান্ড দ্যাট অফ সাইটোপ্লাজম। তাহলে বলা হচ্ছে যে এই যে এটা যদি আউটার হয়, এটা যদি ইনার হয়, মেমব্রেন হয়, এই যে পেরিনিউক্লিয়ার স্পেস, এ সাইটোপ্লাজম এখানে নিশ্চয়ই, এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম, এর মধ্যে থেকে বাধার সৃষ্টি করছে, যেতে দিচ্ছে না। কে না স্পেস, ভালো করে মনে রাখবে, পেরিনিউক্লিয়ার স্পেস ফর্মস এ ব্যারিয়ার বিটুইন মেটেরিয়াল প্রেজেন্ট ইনসাইড দ্য নিউক্লিয়াস অ্যান্ড দ্য সাইটোপ্লাজম, এবং এর মধ্যে করছেন। পেরিনিউক্লিয়ার স্পেস আমি একটু লিখে দিলাম, ইজ কন্টিনিউয়াস দ্য লিউমেন অফ এন্ডোপ্লাজম রেটিকুলাম। তাই তো হবে নাকি? এই যে মনে করো পেরিনিউক্লিয়ার স্পেস, এই পেরিনিউক্লিয়ার স্পেস এখানে যেই আউটার দিক দিয়ে এই বেরিয়ে গিয়ে এটা তৈরি করলো কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এটা কন্টিনিউয়াস না? অবশ্যই কন্টিনিউয়াস। দ্য আউটার মেমব্রেন কন্টিনিউয়াস উইথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এনসিটি বলেছে, অ্যান্ড অলসো বিয়ার্স রাইবোজোমস অন ইট। তাহলে এটাকে কি বলবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হলে পরে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা আর বলবো না। এ নাম্বার অফ places the nuclear envelope is interrupted by minute pore। তাহলে কি বলছে, নাম্বার অফ প্লেসেস, এরকম নাম্বার অফ প্লেসেসে এরকম মাইনিউট পোর এদিক ওদিক যেতে পারে, হুইচ ফর্ম দ্য ফিউশন অফ টু মেমব্রেন। তাহলে দুটো মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেনের ফিউশন হচ্ছে কোথায় না, এই নিউক্লিয়ার পোরে এসে এমনি প্যারালালি চলছে। যেইখানে পোর তৈরি করতে হচ্ছে তখন এই দুটো মেমব্রেন মিলিত হয়ে যাচ্ছে, দুটো মেমব্রেন মিলিত হয়ে যাচ্ছে, ঠিক আছে, এরকম মিলিত হয়ে গেছে।
এবার যেটা একটু বলে একটা নতুন কথা বলবো, এই যে ইনার মেমব্রেন, এখানে দেখো আউটার মেমব্রেন কোনটা ভালো করে দেখে নাও, ইনার মেমব্রেন কোনটা, পেরিনিউক্লিয়ার স্পেস, এটাকে কি বলা হচ্ছে 10 to 50 ন্যানোমিটার, এগুলো 75 আংস্ট্রম, মানে 7.5 ন্যানোমিটার। নিউক্লিয়ার পোর আমরা দেখেছি, রাফ এন্ডোপ্লাজমিক, রাইবোজোম দেখলাম, রাইবোজোম থাকছে, ডিএনএ থাকছে, ডিএনএ মেলে এর মধ্যে যে রেটিকুলাম থাকবে, নিউক্লিয়াস থাকবে। যেটা নতুন পেলাম নিউক্লিয়ার ল্যামিনা, দিস ইজ এ ভেরি ভাইটাল প্রোটিন। এই ল্যামিনা প্রোটিন মনে রাখো, ভুলো না কিন্তু, অনেকবার প্রশ্ন পড়েছে। এই ল্যামিনা প্রোটিন কিন্তু কি করেছে না, ডিসইন্টিগ্রেশন অফ নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেনের লেট প্রোফেজে ভাঙন, নিউক্লিয়ার মেমব্রেনকে ভেঙে ফেলা, নিউক্লিয়ার মেমব্রেনকে পুরো এরকম ভেঙে ফেলতে সাহায্য করছে। আবার লেট টেলোফেজে এই ভাঙনটা আবার নতুন করে তৈরি করছে। একবার কি হচ্ছে না, এই ভাঙছে যখন, ভেঙে যুক্ত হচ্ছে কার সঙ্গে, নিউক্লিয়ার মেমব্রেন যুক্ত হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলারের সঙ্গে, আবার যখন টেলোফেজ ধরে সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আবার আসছে। এর ফাংশনে সাহায্য করছে কে না, নিউক্লিয়ার ল্যামিনা। আমি এখানে ছোট্ট করে বলে রাখি, এটা ফসফোরাইলেশন হলে পরে নিউক্লিয়ার মেমব্রেন ভেঙে যায়, ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আর ডিফসফোরাইলেশন হলে পরে এই টুকরোগুলো দিয়ে আবার মেমব্রেন তৈরি হয়, এটা প্রমাণিত। এখানে আমরা যেটা দেখছি নিউক্লিয়ার পোর কমপ্লেক্স, ভালো করে বুঝে নাও, নিউক্লিয়ার পোর কমপ্লেক্স এটা কত বলেছি, নিয়ার অ্যাবাউট 500 to 600 আংস্ট্রম। আর তোমার হচ্ছে যেটা হচ্ছে নিউক্লিয়ার পোর মেনলি ভেতরটা হচ্ছে 100 আংস্ট্রম, ঠিক আছে। নিউক্লিয়ার মেমব্রেন কোনটা, ইন্টিগ্রাল প্রোটিন, সবই দেখতে পাচ্ছি, এর তিনটে পার্ট। দিস ইজ নিউক্লিয়ার ল্যামিনা। আর এই যে এই নিউক্লিয়ার ল্যামিনাটা দেখো ইন্টিগ্রাল অবস্থায় আছে কার সঙ্গে না, ইন্টারনাল মেমব্রেনের সঙ্গে। এবং এই যে পোর, এই পোরগুলোর মধ্যে অ্যানুলার সাব ইউনিট 8টা থাকবে, এবং এই মাঝখানে একটি কন্ট্রোলার ইউনিট থাকে এবং বাস্কেট হিসাবে থাকে, এটা আমরা দেখব। These nuclear pores are the passes, এতে পাস করা হয় থ্রো দ্য মুভমেন্ট অফ আরএনএ। কি বলল, এই হচ্ছে নিউক্লিয়ার পোর, আমি ধরে নিচ্ছি এই হচ্ছে নিউক্লিয়ার পোর। আমি ভেতরটা নর্মাল আঁকলাম, এরকম হয় না। এই দিকটা যদি সাইটোপ্লাজম পার্ট হয়, এটা যদি নিউক্লিওপ্লাজম পার্ট হয়, তাহলে কি বলছে, বলছে দেখো ভালো করে বুঝে নাও, মুভমেন্ট থ্রো হুইচ মুভমেন্ট অফ আরএনএ অ্যান্ড প্রোটিন মলিকুলস টেক্স প্লেস বোথ ডিরেকশন। তার মানে এখান থেকে এর ভেতরেও যায়, আবার এখান থেকে এর বাইরেও যায়। কেন না, আরএনএ সিনথেসিস হয় কোথায়, আরএনএ সিনথেসিস হয় নিউক্লিয়াসে, তো তাকে তো বেরোতেই হবে, টিআরএনএ, এমআরএনএ, আরআরএনএ, আরআরএনএ, এগুলো সব তো বেরোতে হবে প্রোটিন সিনথেসিসের মধ্যে। এবং প্রোটিন, বিভিন্ন প্রোটিন এর মধ্যে প্রবেশ করতে হবে। এই প্রবেশ যদি না করে তাহলে আরএনএ সিনথেসিস হবে না, কারণ আরএনএর সঙ্গে আমরা জানি প্রোটিন থাকে, এটা আমরা পড়ে এসেছি তোমার রাইবোজোমের সময়। তাহলে বলছে প্রোটিন মুভমেন্ট বোথ ডিরেকশন between nucleus and cytoplasm. Proteins for RNA synthesis and steroid hormone enter through the nuclear pores and pores from cytoplasm to nucleus and mRNA, RNA. তাহলে আরএনএর জন্য সিনথেসিস অফ প্রোটিনগুলোর জন্য প্রোটিনগুলো ভেতরে ঢুকবে এবং স্টেরয়েড হরমোন, যেমন টেস্টোস্টেরন জাতীয়। দেখো আমরা পড়বো, যারা রিপেট তারা জানো যে এই নিউক্লিয়াসের মধ্যে স্টেরয়েড হরমোনগুলো আসতে হয়, ডিএনএর সঙ্গে যুক্ত হতে হয়। তাহলে এই যে স্টেরয়েড হরমোনগুলো টেস্টোস্টেরন যেমন এর মধ্যে যুক্ত হয়ে কিন্তু এরা মেটাবলিজম করে।
এই ডায়াগ্রামটা দেখলে একদম পরিষ্কার দেখো, ইন্টিগ্রাল পোর্শন, আউটার নিউক্লিয়ার মেমব্রেন, এটা সাইটোপ্লাজম পার্ট, এটা রাইবোজোম, এটা নিউক্লিয়ার ইন্টার, এটা হচ্ছে নিউক্লিয়ার পোর কমপ্লেক্স, এইভাবে অবস্থানটা করছে নিউক্লিয়ার পোর। ল্যামিনা প্রোটিনটা পুরো লেগে থাকবে এর সঙ্গে। আর হচ্ছে হেটারো ক্রোমাটিড অংশগুলো। হ্যাঁ, এখানে কেন হেটারো ক্রোমাটিড অংশ? কারণ নিউক্লিয়ার ল্যামিনার দিকে থাকে হচ্ছে হেটারো ক্রোমাটিড অংশ এবং ভেতরের দিকে থাকে হচ্ছে ইউক্রোমাটিড অংশ, এটাও আমরা পড়ব। নিউক্লিয়ার পোর কমপ্লেক্স, দিস ইজ পোর কমপ্লেক্স। পোর কমপ্লেক্সে কী থাকে? সিলিন্ডার থাকবে 8টা প্লাস 1 একটা, এই একটা, আর এই 8খানা থাকবে, ঠিক আছে, এই বাস্কেট হিসেবে কাটবে। এছাড়া এই যে একটি থাকে, এনসিআরটিতে কিন্তু এর নাম বলে দেওয়া আছে, নিউক্লিওপ্লাজমিড, ভেরি ইম্পর্টেন্ট, প্লাগ অর নিউক্লিওপ্লাজমিড, এনসিআরটিতে পড়বো আমরা। দেখে নাও, এখন দেখে নাও নিউক্লিওপ্লাজমিডটা কী জিনিস। এনসিআরটিতে নিউক্লিওপ্লাজমিডের অবস্থান করা আছে, এ কন্ট্রোল করে পোরের ডায়ামিটার, বিভিন্ন অবস্থান, কি যাবে না যাবে, কি ভেতর ঢুকবে বাইরে কি বেরোবে, সেটা এই ডায়াগ্রামটা দেখবে। নেক্সট, নর্মালি দেয়ার ইজ অনলি ওয়ান নিউক্লিয়াস পার সেল, সাথে একটি থাকে। ভেরিয়েশন ইন নাম্বার অফ নিউক্লিক আর অলসো ফ্রিকুয়েন্টলি অবজার্ভ। তাহলে একটা সাধারণত থাকে, দুটো থাকতে পারে ডাইক্যারিয়ন, একই প্রজাতির দুটো থাকে, ডাইক্যারিয়ন হতে পারে, দুইয়ের অধিক থাকলে পলি। যাই হোক, পলি বা মাল্টি নিউক্লিয়েটেড কন্ডিশন আসতে পারে সেলের। সেল হ্যাজ মোর নিউক্লিক। মাল্টিনিউক্লিয়েট কন্ডিশন কি? মাল্টিনিউক্লিয়েট কন্ডিশন মে অ্যারাইজ, দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে সিনোসাইটিক, সিনোসাইটিক কথাটা দিয়ে বুঝতে পারছি উদ্ভিদের ক্ষেত্রে মেনলি হয়, আর একটা হচ্ছে সিনোসাইটিয়াম। দেখো, মাল্টিনিউক্লিয়েটেড মানে একটি কোষে একটি নিউক্লিয়াস, এর থেকে একটি কোষে অনেক নিউক্লিয়াস, এইটুকু বুঝলাম। এবার এটা কি প্রসিডিউর হচ্ছে? যদি নিউক্লিয়াসটা ডিভাইড করে কিন্তু সাইটোপ্লাজম ডিভাইড করছে না, ভালো করে বোঝো, নিউক্লিয়াসটা ডিভাইড করলো, সাইটোপ্লাজম ডিভাইড করলো না, আবার নিউক্লিয়াস ডিভাইড করলো, সাইটোপ্লাজম ডিভাইড করলো না, এইভাবে যদি আসে সেটাকে বলো সিনোসাইটিক কন্ডিশন। এটা কোথায় দেখা যায়? ভাউচেরিয়ার ক্ষেত্রে দেখতে পাবো, রাইজোপাসের ক্ষেত্রে দেখতে পাবো। আর যদি দেখা যায় যে না, যখন অনেকগুলো সেল, এইরকম একটা সেল, এর সঙ্গে আরেকটা সেল, এর সঙ্গে আরেকটা সেল, সরি, এইগুলো সব ফিউজ হয়ে গেছে, এগুলো সব ফিউজ করে দিয়ে এইরকম একটা অবস্থান করেছে, তো তখন তাকে বলবো আমরা সিনোসাইটিং অবস্থান। দেখো, দুটোর মধ্যে পার্থক্য বোঝো। এক জায়গায় কি হলো না, নিউক্লিয়ার ডিভিশন হলো, সাইটোপ্লাজম ডিভিশন হলো না, সিনোসাইটিক উদ্ভিদের ক্ষেত্রে হয় মেনলি। আর হচ্ছে সিনোসাইটিয়াম কি, ফিউজে যুক্ত হয়ে যাচ্ছে কে না, কোষগুলো। তাহলে এইভাবে হতে পারে। এনসিআরটি তো এইটুকু বলে খালাস, নাম্বার ভ্যারি নিউক্লিয়াস, কীভাবে হয় সেটা আর কিছু বলছে না। এগুলো কোথায় দেখতে পাবো? এপিডার্মাল সেল অফ অ্যাসকারিস লুম্বিকয়েডিস, আমরা পড়বো অ্যাসকারিস লুম্বিকয়েডিস, সেখানে ক্লাসিফিকেশানে দেখবো যে তার এপিডার্মিসে এই কোষগুলোর এগুলো এখানে পরপর যুক্ত এরকম দেখা যায়। স্কেলেটাল মাসেল, তাতে কী হচ্ছে? মাসেলগুলো পরপর যুক্ত হয়ে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করে, সিনোসাইটিয়াম। এক্সাম্পল অফ অর্গানিজম মোর দেন ওয়ান নিউক্লিয়াস পার সেল, কোথায় দেখতে পাওয়া যায়? প্যারামোসিয়াম। প্যারামোসিয়ামের আমরা জানি যে কটা থাকে, মোটামুটি জানি আমরা দুটো থাকে। এগুলো পড়ো বাবা, মাইক্রো আর ম্যাক্রো নিউক্লিয়াস। কোনটার কি ফাংশন সেটাও দেখো, এখন তো বলার সময় নেই। ওপালিনা, যখন বহু নিউক্লিয়াস যুক্ত হয়, ওপালিনা বহু নিউক্লিয়াস যুক্ত প্রাণী। সাম ম্যাচিওর সেলস ইভেন ল্যাক নিউক্লিয়াস, কিছু সেলের যেমন এরিথ্রোসাইট, আরবিসি এবং সিপ টিউব সেল, এগুলো হচ্ছে ভাস্কুলার প্লান্ট টিস্যু, যে ভাস্কুলার প্লান্ট আছে তাদের ক্ষেত্রে দেখতে পাই সিপ টিউব সেল, এদের নিউক্লিয়াস থাকে না। তাহলে এরা কি লিভিং? ইয়েস, দে আর লিভিং। কারণ
তারা লিভিংয়ের মতনই কাজটা করে যায়। নিউক্লিয়ার ম্যাট্রিক্স অর নিউক্লিওপ্লাজম কন্টেন নিউক্লিওলাস অ্যান্ড ক্রোমাটিন। কী বলছে, এই নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াস ম্যাট্রিক মানে নিউক্লিওপ্লাজম কী ধারণ করে, বলল ক্রোমাটিন ধারণ করে আর হচ্ছে নিউক্লিওলাস ধারণ করে, আমরা মেনেই নেব। নিউক্লি আর স্ফেরিক্যাল স্ট্রাকচার, কোথায় থাকে, নিউক্লিওপ্লাজমের মধ্যে অবস্থান করে। দ্য কন্টেন্ট অফ নিউক্লিওলাস, নিউক্লিয়াসের যে বস্তুগুলো তৈরি, ইজ কন্টিনিউয়াস উইথ দ্য রেস্ট অফ নিউক্লিওপ্লাজম। তাহলে নিউক্লিওলাস যদি নিউক্লিয়াস যদি এটা হয়, লাস যদি এটা হয়, তো এর যে সমস্ত কিছু এটা নিউক্লিওপ্লাজমের মধ্যে স্প্রেড করে আছে। অ্যান্ড অ্যাজ ইট ইজ নট এ মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার, মেমব্রেন স্ট্রাকচার নয়, সাইট কিসের, অ্যাক্টিভ রাইবোজোমাল আরএনএ সিনথেসিস। আর আরএনএ সিনথেসিসের আসল জায়গা। আর আরএনএ বিভিন্ন টাইপের হয়। প্রথমে কি হয়, এরকম মনে করো একটা আরএনএ, এটা মনে করো 100 তোমার হচ্ছে সেটবাগ যদি ধরি, তারপরে সেটা ভেঙে একটা 60 হয়, সরি 80, তারপরে 60 হয়, 40 হয়। এই 40-60 একসঙ্গে বাউন্ড করে বাইরে সাইটোপ্লাজমে এসে রাইজোমগুলো দেখা তারা জোর বাঁধে। লার্জার অ্যান্ড মোর নিউমারাস নিউক্লি আর প্রেজেন্ট ইন অ্যাক্টিভলি ক্যারিং আউট প্রোটিন সিনথেসিস। তাহলে বলছে যে আমরা নিউক্লিয়ালি মানে হচ্ছে নিউক্লিওলাস, অনেক নিউক্লিয়াস কোথায় দিতে হবে, যেখানে প্রোটিন সিনথেসিস বেশি পরিমাণে, কারণ সেখানে রাইবোজোম সিনথেসিস করতে হবে, অতএব সেখানে লার্জ হবে, চেহারাটা অনেক বড় হবে। তাহলে লার্জ হবে কোথায় না, যেখানে প্রোটিন সিনথেসিস করতে তাকে চেহারা বড় হবে এবং সংখ্যায় অনেকগুলো হতে পারে। রাইবোজোমাল ফ্যাক্টরি বলা হয় এই জন্য নিউক্লিয়াসকে। দ্য ইন্টারফেস নিউক্লিওলাস হ্যাজ লুজ অ্যান্ড ইনডিস্টিংক্ট নেটওয়ার্ক অফ নিউক্লিওপ্রোটিন কল ক্রোমাটিন। দেখো সেই কথাটা কিন্তু এনসিইআরটি এখানে এসে বলল, ইন্টারফেস নিউক্লিয়াস কী করেছে, নিউক্লিওলাস কী করে দিয়েছে না, লুজ ইনডিস্টিংক্ট নেটওয়ার্ক অফ নিউক্লিওপ্রোটিন ফাইবার কল প্রোটিন। নিউক্লিয়াসে যে ইন্টারফেস যে নিউক্লিয়াসে সেখানে ক্রোমাটিন ফাইবারটা এরকম খোলা অবস্থায় আছে, এরকম খোলা অবস্থায়। কারণ জানি আমরা অক্টামার এরকম অক্টামার 4টে সামনের দিকে পেছনে 4টে আছে, এখান থেকে এরকম করে এমআরএনএটা চলে গেল, এটাকে বলছে নিউক্লিওজোম। দিস ইজ নিউক্লিওজোম। তো এই নিউক্লিওজোম ওপেন অবস্থায় আছে। এরপরে কী হবে না, এই ডিএনএটা আলাদা হয়ে যাবে, আর তোমার হচ্ছে প্রোটিনগুলো এরকম আলাদা হয়ে যাবে। তখন এ প্লেন একটা ডিএনএ, এই ডিএনএ তখন সে রেপ্লিকেশন করতে পারবে, তখন সে তোমার হচ্ছে ট্রান্সক্রিপশন করতে পারবে, প্রোটিন সিনথেসিস অগ্রহণ করতে পারবে। তাহলে কোনটা বেশি উপযুক্ত বংশগতির বৈশিষ্ট্যকে রেগুলেট করা এবং তার জিন এক্সপ্রেশন করা, সেটা হচ্ছে ক্রোমাটিন, নট ক্রোমোজোম। ক্রোমোজোম হচ্ছে বন্ধ বই, আর ক্রোমাটিন হচ্ছে খোলা বই যা তুমি পড়তে পারছো। বাট ডিউরিং ডিফারেন্ট স্টেজ অফ সেল ডিভিশন স্ট্রাকচার ক্রোমোজোম ইন প্লেস অফ, তাহলে নিউক্লিয়াসে সেই ক্রোমাটিনের জায়গায় কী হচ্ছে, ক্রোমাটিন জায়গায় ক্রোমোজোম চলে আসছে যদি ডিভাইডিং সেল হয়। ক্রোমাটিন কন্টেন্টস কি ডিএনএ অ্যান্ড সাম বেসিক প্রোটিন কল্ড হিস্টোন, সাম নন হিস্টোন। নন হিস্টোন কি, A1, A2, BCD, এই 5 রকমের হতে পারে। আর হিস্টোন হচ্ছে হিস্টোন 1, হিস্টোন 2A, হিস্টোন 2B, হিস্টোন 3, হিস্টোন 4। পাখির ক্ষেত্রে এর জায়গায় প্লেস হয়ে যায় হিস্টোন 5 বার্ডস। এবং এই যে এইটা 4টে আছে, ভেতরের দিকে এই 2টো, মানে প্রত্যেকটা দুটো করে থাকবে, তাহলে অক্টামার তৈরি করবে। এই অক্টামার তৈরি করবে ভেতরে, এখান দিয়ে যখন পাক খেয়ে বেরিয়ে যাবে, এখানে থাকবে, বাইরে থাকবে হচ্ছে হিস্টোন 1।
chromatin contains DNA and most contains DNA, some basic protein called histone, some non-histone and also RNA. Some RNA যেগুলো হচ্ছে থাকে chromatin contents এর মধ্যে। A single human cell approximately 2 meter long thread DNA। দেখো NCERT দু জায়গায় দু রকম কথা বলছে। 12 আমরা পড়ব 2.2, এবার পরীক্ষা এসেছিল 2.2। আমার এক ছাত্র এই জায়গার উত্তরটা দিয়েছিল, তার একজন ছাত্র তার ভুলে গেছিল। 2.2 মিটার অ্যাপ্রক্সিমেটলি। আসলে তোমরা যখন মেডিকেল পড়বে সেখানে কিন্তু এটাও দেখতে পারবে না, এটা কমে আসবে। আসলে ডিএনএটা কি না, আমরা এখান থেকে যদি চাঁদে যাই, চাঁদে গিয়ে 250 বার চাঁদকে পাক মেরে আবার ফিরে আসি, একটা মানুষের দেহে সমস্ত ডিএনএগুলোকে যোগ করলে এতখানি রাস্তা আমরা অতিক্রম করতে পারব। তো সেটাই বলা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 2 মিটার লং, মেনলি হচ্ছে 2.2। এখন যেটা আসবে মেনলি তোমার 2.2 হচ্ছে অ্যাকুরেট অ্যাকর্ডিং টু এনসিইআরটি, ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য 46, কোথায় থাকবে 46 মানে 23টা ক্রোমোজোমের মধ্যে এটা অবস্থান করবে। নেক্সট, হ্যাঁ পরে বলছি, পরে। নেক্সট হচ্ছে কি ক্রোমোজোম। এটা কি দেখতে পাচ্ছি, একটা ক্রোমোজোম। ক্রোমোজোম মানে ক্রোমোজোম সময় দু রকম হয়। ডিভাইডিং সেল, ভালো করে শোনো, ডিভাইডিং সেলে থাকবে হচ্ছে 2 সেটস অফ ডিএনএ, আর ইন্টারফেস থাকবে হচ্ছে 1 সেট। তাহলে এটা ক্রোমোজোম যেহেতু, তাহলে এর মধ্যে একটা ডিএনএ আছে, এই যে ডিএনএ সেট, এই ডিএনএ আছে। তাহলে এইগুলোকে এক একটাকে কি বলতে পারি, এই এক একটা অংশকে বলতে পারি ক্রোমাটিড। এবং এই ক্রোমাটিড কোথায় যুক্ত থাকে, প্রাইমারি কনস্ট্রিকশনের জায়গায়, প্রাইমারি কনস্ট্রিকশন বলা হয়। প্রাইমারি কনস্ট্রিকশন কোথায় থাকে না, এই যে ক্রোমোজোমের বাহু আর্ম, এর এখানে প্রাইমারি কনস্ট্রিকশন, দিস ইজ কল্ড সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ারের এই পেরিফেরাল এন্ডে যে চাকতির মতন অংশ থাকে তাকে বলে কাইনেটোকোর। এখানে শুধু কাইনেটোকোরটা দেখানো হয়েছে, ঠিক আছে, শুধু কাইনেটোকোরটাকে তোমাকে দেখানো হয়েছে। তাহলে অনেকগুলো পার্ট আছে। তাহলে দিস ইজ সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারের যদি সিঙ্গেল হয় তাহলে হচ্ছে দুটো, কিন্তু যদি ডবল হয়ে যায় তখন তো তাহলে কী হবে, আরেকটা সেন্ট্রোমিয়ার এর পাশে ডুপ্লিকেট হয়েছে, ভালো করে বুঝতে হবে। তাহলে সেইখান থেকে কিন্তু কাইনেটোকোরের মাধ্যমে যুক্ত আছে। এটা আমার নোটে কি ডিটেলসে দিয়ে দিয়েছি, নোটগুলো দেখবে, ভালো কথা। যে নোটগুলো দিয়েছি সেই নোটগুলো তে খুব ডিটেলসে দেওয়া আছে, সেগুলো অবশ্যই পড়বে। এখানে অত কিছু বোঝানোর সময় নেই, সুযোগও নেই। হ্যাঁ, এভরি ক্রোমোজোম ভিজিবল অনলি ডিভাইডিং সেল। তাহলে ডিভাইডিং সেলে ক্রোমোজোম দেখা যাবে। এসেন্সিয়ালি হ্যাজ প্রাইমারি কনস্ট্রিকশন। তাহলে ক্রোমোজোমে প্রাইমারি এইরকম একটা কনস্ট্রিকশন জায়গা থাকবে, বলে দিচ্ছে এরকম একটা কনস্ট্রিকশনের জায়গা থাকছে, দুটো বাহু, দুটো আর্মস। তাহলে এই যে কনস্ট্রিকশন, এখানে থাকবে কে না সেন্ট্রোমিয়ার, দিস ইজ সেন্ট্রোমিয়ার। এবং এর পাশে চাকতির মতন অবস্থান করছে, যার সঙ্গে যুক্ত হচ্ছে, সরি আমি তখন থেকে ভুল আসছি, দিস ইজ প্রাইমারি কনস্ট্রিকশন, দিস ইজ বাহু এম, এবং এটা হচ্ছে প্রাইমারি কনস্ট্রিকশনের তোমার দুপাশে লেগে আছে ডেন্স অবস্থায় কাইনেটোকোর্স। এই কাইনেটোকোর্সে যুক্ত হবে কে না তোমার মাইক্রোটিউবুল যুক্ত হবে সেল ডিভিশনের সময়। এটা 4 to 40 মাইক্রোটিউবুল যুক্ত হয়। তো এই যে অবস্থানটা, এই অবস্থানটা কি দেখানো হয়েছে।
আগে যেটা আগের ডায়াগ্রামটায় এই যে এইখানে একটা জিনিস আমার আঁকা ভুল হয়ে গেছে, এটা হবে না, এটা এরকম হবে না, এটা হবে হচ্ছে এই যদি সেন্টোমিয়ার হয়, এটা যদি তাহলে কাইনেটোকোর থাকবে হচ্ছে এইখানে, এখানে, এখানে, এখানে। এবার এগুলো যেহেতু একসঙ্গে থাকে তখন এর এখানে বেমতন্তু সৃষ্টি হয়, এর এখানে বেমতন্তু সৃষ্টি হবে। এটা কিন্তু বাইভ্যালেন্ট নয়, এটা কিন্তু ক্রোমাটিড। বাইভ্যালেন্টের ব্যাপারটা পরে বোঝাবো, ঠিক আছে? আরও ক্লিয়ার করে দিই, ব্যাপারটা ক্লিয়ার না হলে দ্বন্দ্ব থেকেই যাবে। এই হচ্ছে তোমার সেন্ট্রোমিয়ার, এই একটা বাহু, ভালো করে বোঝো, এই একটা বাহু, এটা মাঝখান থেকে খুব চিড়ে গেছে মেটাফেজে। এর এখানে হচ্ছে কাইনেটোকোর, এর সঙ্গে যুক্ত হচ্ছে বেমতন্তু, এর সঙ্গে যুক্ত হচ্ছে বেমতন্তু। পরবর্তীতে এটা ভাগ হয়ে যাচ্ছে, সেন্টোমিয়ারটা ভাগ হয়ে যাচ্ছে, তখন কীরকম হচ্ছে চেহারাটা দেখো। নিউক্লিয়াস পড়তে এসে আমরা কিন্তু অনেকটা পড়ে ফেললাম, এই টান মেরেছে এদিকে বেমতন্তু, আর এর মাঝখানে হচ্ছে বেমতন্তু। এটা ইন্টারজোনাল, মাঝখানে যেটা বলছি দিস ইজ ইন্টারজোনাল। এটা হচ্ছে ক্রোমোজোনাল ফাইবার, এটা ক্রোমোজোনাল ফাইবার, অপোজিট পোলে আছে। এটা হচ্ছে কন্টিনিউয়াস ফাইবার। তো ব্যাপারটা ইজি হয়ে গেল। তো এইভাবে কিন্তু সৃষ্টি হয়। তাহলে কাইনেটোকোর অবস্থান বুঝতে পেরেছি। কাইনেটোকোর দেখবে, কাইনেটোকোর আমার নোটসে সব দেওয়া আছে, সেখানে হচ্ছে এই হচ্ছে সেন্টোমিয়ার হয়, এর এপাশে হচ্ছে ডেন্স, ইন্টারনাল ডেন্স পার্ট, এক্সটার্নাল ডেন্স পার্ট, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট পার্ট। এর মধ্যে ফাইব্রোকোরানা যুক্ত থাকে। এই ফাইব্রোকোরানার সঙ্গেই যুক্ত থাকবে, কোরোনার সঙ্গে যুক্ত থাকবে কি বেমতন্তু। ইট ইজ সেন্টোমিয়ার, দিস ইজ কাইনেটোকোর। এটা কিন্তু ডিটেলসে দেওয়া আছে, কিন্তু দেখবে সেন্টোমিয়ার হোল্ডস টু ক্রোমাটিড। তাহলে সেন্টোমিয়ার দুটো ক্রোমাটিডকে যুক্ত রাখে। এবার ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই। বেসড অন দ্য পজিশন অফ সেন্টোমিয়ার, ক্রোমোজোম আর 4 টাইপস। কি? যদি মাঝখান বরাবর থাকে তাহলে কি হবে? মেটাসেন্ট্রিক। যদি একদিকে বেশি থাকে, একদিকে কম থাকে, সাবমেটাসেন্ট্রিক। মানে ধরবে কি বলো তো, এর হাফ পজিশনে এটা চলে গেল, তার হাফ পজিশনে চলে গেল, তার মানে এই অ্যাক্রোসেন্ট্রিক। আর একদম মাথায় টেলোসেন্ট্রিক। তাহলে এটা কোষবিভাজনের সময় দেখা যাবে কি ভি আকৃতি দেখাবে, এটা এল আকৃতি দেখাবে, এটা জে আকৃতি দেখাবে, এটা আই আকৃতি দেখাবে। এই কথাগুলো এখানে আলোচনা করা হয়েছে। সাবমেটাসেন্ট্রিক, শর্ট আর্ম, লং আর্ম, এখানেও তাই অ্যাক্রোসেন্ট্রিক বলা হচ্ছে। এখানে যেটা বলা হচ্ছে ডায়াগ্রামের সঙ্গে কোনো মিল নেই, দেখো সবগুলো মিল আছে, শুধু এখানে কি বলা হচ্ছে দেখো, ইন কেস অফ অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম the centromere is situated closer to the end, forming one extremely short and one extremely long. এটা কিন্তু মিলে গেল এর সঙ্গে। whereas telomeric centric has terminal centromere, একদম বলছি টার্মিনাল, আমি টার্মিনালে রেখেছি, এটাও কিন্তু এখানে মিলে গেল, ঠিক তো? কিন্তু তোমার এনসিইআরটিতে কিন্তু ডায়াগ্রাম দেখো দু জায়গায় দুরকম, তোমাকে কন্ট্রাডিক্ট করবে। এখানে বলছে কি টেলোমেরিকে ক্রোমোজোমে টার্মিনাল পজিশনে সেন্টোমিয়ার থাকে, আমি এঁকেছি ঠিক, লেখার সঙ্গেও ঠিক। কিন্তু তুমি যদি এখানে দেখো, এটা কি? এটা হচ্ছে মেটাসেন্ট্রিক, এটা হচ্ছে সাব মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। এখানে কিন্তু ডায়াগ্রামে দেখাচ্ছে শর্ট আর্ম। কখনোই হতে পারে না, এটা হওয়া উচিত ছিল, এটা বাদ দিয়ে হওয়া উচিত ছিল, কিছু করার নেই। তোমাকে যদি ডায়াগ্রাম দেয়, এই ডায়াগ্রাম থেকে কোশ্চেন করবেই, এনসিআর ডায়াগ্রাম তুলে, এখনও করেনি কিন্তু। এবং এই ডায়াগ্রামটা দেবে, তুমি ভুল করে এটাকে অ্যাক্রোসেন্ট্রিক করো না, কারণ এখানে কিন্তু সেইভাবে বলে হচ্ছে টাইপস অফ ক্রোমোজোম বেসড অন পজিশন। তো বেসড অন পজিশন সেন্টোমিয়ার মানে মাঝখানে আছে, এটা মাঝখানে একটু সাইডে আছে। মেইনলি যদি আমরা বলি কীরকম হয়, 50-50।
তারপরে কি করব, 2575, তারপরে কি করব, 12.5 অ্যান্ড বাকিটা পড়ে থাকছে কত, 87.5 মনে হচ্ছে এই, আর এর ক্ষেত্রে হবে 100। এই হচ্ছে ব্যাপারটা, বুঝে নিতে হবে। মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্টোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। এখানে যে ডায়াগ্রামটা দিয়েছে স্যাটেলাইট আমরা পড়ব, এটাকে স্যাটেলাইট মেনলি হচ্ছে নর বলা হয়। এবং এই স্যাটেলাইট মেনলি নর হচ্ছে সেকেন্ডারি কনস্ট্রাকশন, আর স্যাটেলাইটকে আরেকটা নাম করা হয় যে স্যাটের মানে স্যাটেলাইট স্যাট ক্রোমোজোম নয় কিন্তু, সেটাও বলবো। তাহলে সেকেন্ডারি কনস্ট্রাকশন যেহেতু এখানে দেওয়া আছে, সেকেন্ডারি কনস্ট্রাকশন দেখো লেভেলটা ঠিক জায়গায় নেই, স্যাটেলাইটেও তাই, সেকেন্ডারি কনস্ট্রাকশন আসলে কনস্ট্রাকশনটা এখানে দেওয়া উচিত ছিল। তো কিছু করার নেই, ডায়াগ্রাম ভুল থাকলে তুমি কী করবে। সামটাইমস এ ফিউ ক্রোমোজোম, কিছু ক্রোমোজোম হ্যাভিং নন স্টিং, যেগুলো স্টেন নেবে না, তাকে সেকেন্ডারি কনস্ট্রাকশন বলা হচ্ছে নর নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন। নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন মেইনলি কী হয় যে এই হচ্ছে ক্রোমোজোম একটা বাহু, এই হচ্ছে সেন্ট্রোমিয়ার প্রাইমারি কনস্ট্রাকশন, তাহলে এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার বা প্রাইমারি কনস্ট্রাকশন। আবার কিছু কনস্ট্রাকশন থাকতে পারে, তারপরে লোক থাকতে হবে, তাহলে এটা হচ্ছে সেকেন্ডারি কনস্ট্রাকশন। সেকেন্ডারি কনস্ট্রাকশনে কখনোই সেন্ট্রোমিয়ার থাকবে না। এখানে কি থাকবে না, এখান থেকে যে তোমার ডিএনএটা মনে করো এইভাবে গেছে, এদিকে গেছে, এটা এক্সটেন্ডেড হয়ে যায়, এই এক্সটেন্ডেড হয়ে গিয়ে বেরিয়ে আসে, বেরিয়ে গিয়ে স্যাট বা স্যাটেলাইট পজিশন তৈরি করে। এটাও আমি সুন্দরভাবে নোট দিয়ে দিয়েছি, দেখে নেবে। এগুলো কিন্তু এখানে লেখা আছে, কিন্তু তোমার ডিটেলস কিচ্ছু দেওয়া নেই। তাহলে কি বলছে যে সামটাইমস ফিউ ক্রোমোজোমস হ্যাভ, আমাদেরও আছে কিছু কিছু ক্রোমোজোম, সেগুলো আমি পরে বলছি। তো এগুলো নট অ্যাট কনস্ট্যান্ট লোকেশন, যেটা হচ্ছে নির্দিষ্ট জায়গায়। দিস গিভ রাইজ অ্যাপারেন্স অফ সাম স্মল ফ্রেগমেন্টস কল্ড স্যাটেলাইট। এটাকে আরেকটা বলা হয় ট্রাবেন্টও বলা হয়, ট্রাবেন্ট বা স্যাটও বলা হয়। এখানে আমরা এনসিআরটি শেষ করলাম, কিন্তু আমাদের এনসিআরটি শেষ করলেই তো হবে না, এখানে যা যা বলে গেছে এনসিআরটি তার কিছু অংশ আমরা দেখব। বিজ্ঞানীর নাম রবার্ট ব্রাউন। কোথায় পেয়েছিল? ট্যারাস্কান্সিয়া, এটা হচ্ছে অর্কিড, একটা অর্কিড তার রুটে পেয়েছিল, কিন্তু এটা মনে রেখো। লিওনার্ক আরবিসি আবিষ্কার করেছিল ফিশের ক্ষেত্রে, কারণ হিউম্যানের ক্ষেত্রে ম্যামালসের ক্ষেত্রে আরবিসিতে নিউক্লিয়াস দেখতে পাওয়া যায় না, যাই রেগুলার সেল অর্গানি বলা হয়। এমন কোনো কোষ নেই যাতে এই নিউক্লিয়াস থাকে না, এক্সেপ্ট 2 সেল। কী কী? একটা হচ্ছে আরবিসি অ্যানিমেলের ক্ষেত্রে, আরবিসি কার? ম্যামালস, অ্যাডাল্ট ম্যামালের ক্ষেত্রে, আর হচ্ছে তোমার টিউব সেল, সিপ টিউব। শেপ অ্যান্ড সাইজ অফ নিউক্লিয়াস ভ্যারি করবে, এবং নর্মালি রাজ হয় নর্মাল সেলের ক্ষেত্রে, বাট ফাউন্ড অ্যাক্টিভ সেলের ক্ষেত্রে, এই মনে করো একটা নর্মাল সেল, এই একটা নর্মাল সেল এরকম হবে, কিন্তু অ্যাক্টিভ সেলের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি নিউক্লিয়াস লার্জার, সুপ্ত, মানে যেটা কাজ করে না, ফিক্সড হয়ে গেছে, যে সেল আর কাজ করছে না, মেটাবলিক কাজ করছে না, তার ক্ষেত্রে হয়ে যাবে ছোট। কিন্তু যে সেল ডিভাইড করবে প্রপোর্শনালি সাইটোপ্লাজমও বাড়বে, নিউক্লিয়াসও বাড়বে। তাহলে অ্যাক্টিভ সেল, ডরমেন্ট সেল অ্যান্ড ডিভাইডিং সেল, এটা এখানে আমি দেখিয়ে দিয়েছি ডায়াগ্রাম করে, তোমার নতুন করে ডায়াগ্রাম আঁকতে হবে না। অ্যাক্টিভ সেলের ক্ষেত্রে নিউক্লিয়াস কীরকম হয়, ডরমেন্ট সেল আর ডিভাইডিং সেলের ক্ষেত্রে, এটা ভালো করে দেখো। বোথ নিউক্লিয়াস অ্যান্ড সাইটোপ্লাজম আর ডাবলড হবে, আর ডাবলড হওয়ার জন্যই সে আর ধরে রাখতে পারবে না ক্যাপাসিটি, বাধ্য হয়ে সে সেল ডিভিশন করতে বাধ্য হবে।
ক্যারিওলজি স্টাডিটাকে বলে, স্টাডি অফ নিউক্লিয়াসকে ক্যারিওগুলো দেখবে, সব নোটে দেওয়া আছে। লার্জেস্ট সেল অর্গানলি অফ প্রোটোপ্লাজম বলে দিয়েছি, 2 টাইপস হয় ডিপেন্ডিং আপন নিউক্লিয়াস অর্গানিজম, 2 কিংডম, প্রোক্যারিওটা আর ইউক্যারিওটা। এবার যেটা হচ্ছে কেমিক্যাল কম্পোজিশনে, এই দুটো অন্তত মনে রাখো, ডিএনএ আর হিস্টোন প্রোটিন। ডিএনএ এবং হিস্টোন প্রোটিন মোটামুটি যেটা থাকে 1:1 পজিশন মোটামুটি, আর বাকিগুলো একটু দেখে রেখো। নন হিস্টোন বা অ্যাসিডিক প্রোটিন থাকে হচ্ছে 65, এটা একটু মনে রাখার দরকার, 65%। আর যে যে জিনিসগুলো থাকে একটু দেখা। নিউক্লিয়ার মেমব্রেন আমরা পরপর পার্টগুলো হচ্ছে হার্টউইক এটা ডেমনস্ট্রেট করেছিল। নিউক্লিওপ্লাজমিক ফেস মানে নিউক্লিওপ্লাজমের দিকে থাকে হচ্ছে ইনার নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজমিক ফেস, ঠিক আছে। ডেন্স ম্যাটেরিয়াল দেখতে পাই নিউক্লিয়ার ড্যামিনা, তাহলে ডেমিন, এই যে নিউক্লিয়ার এইখানে থাকবে হচ্ছে নিউক্লিয়ার ল্যামিনা, ঠিক আছে। এই হচ্ছে নিউক্লিয়ার ল্যামিনা, যেটা একে হনিকম্ব বলা হয়, ডেন্স ল্যামিনা বলা হয়। এবং এটা কি করে না, এটা এই মেমব্রেনকে ধ্বংস করতে এবং তৈরি করতে সাহায্য করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে নিয়ে যায়, আবার নিয়ে আসে। নিউক্লিয়ার ল্যামিনা গিভ সাপোর্ট অ্যান্ড ফর্মস দ্য ইনার মেমব্রেন অ্যান্ড অ্যাবসেন্ট, কোথায় থাকবে না, অ্যাবসেন্ট ইন প্লান্ট সেলস, উসাইডস অ্যান্ড স্পার্মের ক্ষেত্রে থাকে না। এটা একটু মনে রাখার চেষ্টা করো, এটা এসছে এমসে এবং জিপমারও এসছে। নিউক্লিয়ার এনভেলপ ডিসঅ্যাপিয়ার করে যায় কোথায়, এবং এটা কার পার্ট হয়ে যায়, এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলার পার্ট হয়ে যায় এই লেট প্রসেস অফ সেল ডিভিশন। আর রিঅ্যাপিয়ার্স, পুনরায় আবার চলে আসে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে লেট টেলিফেজ সেল ডিভিশন। ফাংশন মোটামুটি বলে দিয়েছি, আলোচনা করেছি, এটা একটু দেখে নেবে। যেটা বলছিলাম যে অ্যাসেম্বলি অ্যান্ড ডিসঅ্যাসেম্বলি অফ নিউক্লিয়ার ডিভিশন কী হয় না, এর ABC ল্যামিন, 3 রকমের ল্যামিন আছে, ABC একবার পড়লেই বুঝতে পারবে। এরা ডিসঅ্যাসেম্বলি হয়ে যায় কখন না, ফসফেটেজ এনজাইমের উপস্থিতিতে ফসফোরাইলেশন যখন ঘটবে। এটা ফাঞ্জাইয়ের ক্ষেত্রে আমরা দেখেছি CDC2 বা যেটা হচ্ছে প্রোটিন কাইনেজ CDK1 সমতুল্য। তো এটা আমরা এটা পড়লেই বুঝতে পারবো, এটা সম্বন্ধে ডিটেলস আমরা CDK সম্বন্ধে সেল ডিভিশনে আলোচনা করবো, এখানে আর করছি না। তো এটা কখন হবে না, ইন্টারফেজে থাকছে ইনট্যাক্ট, যখনই মেটাফেজ মানে প্রোফেজের পরে যাচ্ছে, যখন ভাঙতে হচ্ছে মেটাফেজের সময়, তখন ফসফোরাইলেশন ঘটছে, ভেঙে যাচ্ছে। আবার সেল ডিভিশন ঘটনা হয়ে গেল, আবার ফসফেটেজ এনজাইমের উপস্থিতিতে ডিফসফোরাইলেশন যখনই হচ্ছে, তখন আবার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আবার যুক্ত হয়ে তৈরি হয়ে যাচ্ছে এই মেমব্রেন। তাহলে ল্যামিন প্রোটিন ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যাসেম্বলি অর ডিসেম্বলি অফ নিউক্লিয়ার এনভেলপ। এছাড়া নিউক্লিয়ার শেপ ঠিক করতে, প্রোটেক্টস ইন্টেরিয়র পার্টস অফ দ্য নিউক্লিয়াস, মেনটেন দ্য ইন্টারাকশন বিটুইন নিউক্লিয় এবং সাইটোপ্লাজমের ক্ষেত্রে, এবং ফর্মস এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ইনডাইরেক্টলি হেল্পস দ্য প্রোটিন সিনথেসিস করতেও সাহায্য করে। নিউক্লিয়ার পোর মোটামুটি আমরা জানি কি ডাইনামিক, সচল হয় এবং কত 1000 থেকে 10,000টার মধ্যে থাকতে পারে, এর আবিষ্কার করেছিলেন। এবং এজ দুটো পরপর মিলিত হয়ে যায়, বলেছি আমি পোরের কাছে এসে। এবং এই যে এখানে যে প্রোটিনটা থাকে অ্যানুলাস, এই প্রোটিনগুলো সিলিন্ডার প্রোটিনগুলোকে অ্যানুলাস প্রোটিন বলা হয়। এখানে যে 8টা প্রোটিন থাকে না, আগেও বলেছিলাম যে 8টা প্রোটিন, 1 2 3 4 করে অ্যানুলাস। নিউক্লিয়ার পোর কমপ্লেক্স মেইনলি হচ্ছে কত 600 আংস্ট্রম, 500 to 600 আংস্ট্রম। এটা পোর হচ্ছে তোমার হচ্ছে 100 আংস্ট্রম, আর অ্যানুলাস প্রোটিন 8টা থাকে। নিউক্লিওপ্লাজমিন, এটা এনসিইআরটিতে লেখা আছে, মনে আছে, আমি বলেছিলাম নিউক্লিওপ্লাজমিন প্রোটিন অলসো প্রেজেন্ট ইন নিউক্লিয়ার পোর, মানে এই নিউক্লিয়ার পোরের মাঝখানে এরকম একটা প্রোটিন থাকে, এপাশে এরকম প্রোটিনগুলো থাকবে 8টা, 4 5 6 7 8। এই মাঝখানের যে অংশটা তাকেই বলা হয় নিউক্লিওপ্লাজমিন প্রোটিন। এনসিইআরটিতে বলা আছে নামটা, এখানে ডিটেলসে দিয়ে দিলাম। এবং এই প্রোটিনটা মেনটেন করে সাইটোপ্লাজমিক রিলেশনশিপ। ডায়ামিটার
বলে দিয়েছি আগেই, আর সেন্ট্রাল পোর্ট হচ্ছে 100। প্লেবিংটা কী জিনিস না, কোনো কারণে যদি দেখা যায় যে এমনিতে তো এটা গিয়ে কোনো কারণে এরকম ভেসিকেল তৈরি করছে, এটা বেরিয়ে যাচ্ছে ভেসিকেল, যদি তোমার নিউক্লিয়ার মেমব্রেন থেকে তৈরি হয় তখন তাকে বলবো ব্লেবিং। নিউক্লিওপ্লাজম, তার নাম কি? নিউক্লিয়ার স্যাপ বলা হয়, নিউক্লিয়ার ক্যারিওলিন বলা হতে পারে, ক্যারিয়ন থেকে, ক্যারিয়ন লিভ মানে তরল, ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, লিভ মানে তরল, সেই জন্য পার্ট অফ প্রোটোপ্লাজম ক্লিয়ার, এবং এর পিএইচ 7.4 +-2, 7.4, ক্ষারীয়, সামান্য ক্ষারীয়। ক্যারিওলিম্পে কি র মেটেরিয়াল থাকবে ডিএনএ সিনথেসিস এবং আরএনএর জন্য। নিউক্লিওটাইডস থাকে এর মধ্যে, ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডস, ডিএনটিপিস, ডিএনটিপিসটা এখন বুঝতে পারছো না, পরে আমি ডিটেলসে বুঝে দেবো। হ্যাঁ, ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডস মানে একটু বলে দিই, যেমন হচ্ছে এটিপি, জিটিপি, সিটিপি, টিটিপি। এটিপি, জিটিপি, সিটিপি, টিটিপি। আর রাইবোনিউক্লিওটাইডস হচ্ছে আরএনটিপিস, মানে ডিঅক্সি হবে না, অক্সি। এনজাইম কী থাকবে এর মধ্যে না? ডিএনএ পলিমারেজ, লাইগেজ, আরএনএ পলিমারেজ, বুঝতে পারছি এনজাইমগুলো কিসে, মেটাল আয়ন এবং ম্যাঙ্গানিজ এবং ম্যাগনেসিয়াম ভেরি ইম্পর্টেন্ট আয়ন এদের সঙ্গে যুক্ত। নিউক্লিওপ্লাজম 50% হিস্টোন এবং 65%, এটা মনে রাখার দরকার, 65 নন হিস্টোন প্রোটিন। ফাংশন অফ নিউক্লিওপ্লাজম কী করছে না? সিনথেসিস অফ ডিএনএ, আরএনএ, রাইবোজোমাল সাবইউনিট, সাপোর্ট ক্রোমাটিন ম্যাটেরিয়ালস করছে নিউক্লিয়াসকে, এবং টার্জিডিটি অফ নিউক্লিয়াস, এর উপর নির্ভর করে টার্জিডিটি মানে রসস্ফীততা বাংলা। নিউক্লিয়ার অর ক্রোমাটিন রেটিকুলাম কি? ডিউরিং ইন্টারফেজ সেল সাইকেল অফ ক্রোমাটিন থ্রেডস প্রেজেন্ট অ্যাট দ্য ফর্ম অফ নেটওয়ার্ক ফর্মেশনে থাকবে, সেটাকে বলবো ক্রোমাটিন রেটিকুলাম। তাহলে ক্রোমাটিন রেটিকুলাম কিন্তু কখনোই আমরা ডিভাইডিং নিউক্লিয়াসে পাবো না, কিন্তু ডিভাইডিং নিউক্লিয়াসে কী পাবো না? সেটা কয়েলড অবস্থা, কন্ডেন্স অবস্থা হবে, সেটা হবে ক্রোমোজোম, বোঝার যেন ভুল না হয়। এবং আমরা যদি পরপর দেখি, দিস ইজ এন্টায়ার ক্রোমোজোম। এই এন্টায়ার ক্রোমোজোমকে আমরা যদি একদম গোড়ায় থাকি, তাহলে ডিএনএ হচ্ছে 2 ন্যানোমিটার, তার মানে হচ্ছে 20 আংস্ট্রম এর ডায়ামিটার। এরকম যদি ঘোরাই তাহলে এর ডায়ামিটার হচ্ছে, ডায়ামিটার কত হবে? টান দিলে 20 আংস্ট্রম। এবং এরা পাক খাচ্ছে বিড অন স্ট্রিং, মানে এরা কি করছে না, একটা মনে হচ্ছে সুতোর উপর বিড তৈরি হয়েছে, তো এই বিড হচ্ছে কত? 11 ন্যানোমিটার। এখানে কি আছে? নিউক্লিয়াস, দিস ইজ কল নিউক্লিয়াসম, ক্রোমাটিন, এটা হচ্ছে 11 ন্যানোমিটার বা 110 আংস্ট্রম। এবং তারপরে কি, এটা আরও কয়েলিং করে, ফার্স্ট ডিগ্রি অফ কয়েলিং, কোথায়? নিউক্লিয়াসম কয়েলিং করছে। সেকেন্ড ক্রোমাটিন, এটা সেকেন্ড ডিগ্রি হচ্ছে সলিনয়েড, 6টা করে থাকে, 1 2 3 4 5 6, এরকম 6টা করে একটা করে সলিনয়েড তৈরি করে 30, তারপর 300 আংস্ট্রম। একটা জানলে একটা খুব সোজা। তারপরে কি করছে না, 300 ন্যানোমিটার। এই 300 ন্যানোমিটার, এটা হচ্ছে যেটাকে আমরা বলি থার্ড ডিগ্রি হয় মেনলি। এর তলায় যুক্ত হবে কে? নন হিস্টোন প্রোটিন। দিস ইজ নন হিস্টোন প্রোটিন, যেটা আঁকলাম। এবার এটা ঘুরে তৈরি করবে 700 আংস্ট্রম, দ্যাট ইজ ক্রোমাটিড। এটা হচ্ছে ক্রোমাটিড অংশ। দুটো ক্রোমাটিড বিষয় হচ্ছে 1400 ন্যানোমিটার সেন্টিমিটার। তাহলে বুঝতে পারছো যে কতটা প্যাকেজিং করতে হয়েছে, এই ফার্স্ট প্যাকেজিং, তারপরে ওইগুলো মিলে এরকম করে প্যাকেজিং হয়েছে 6টা করে, তারপরে এই 6টাগুলো মিলে আরও প্যাকেজিং হয়েছে, তারপর এই পরপর প্যাকেজিং হয়ে আসছে। এটা আমরা 12 ডিটেলসে পড়ব। যেটা হচ্ছে এই অক্টোমারের যেটা আমরা পড়ে এসেছি সেটাই 8টা দেখতে পাচ্ছি এখানে কি হিস্টোন 1 যুক্ত করে দিয়েছে এই ডিএনএটা, 1 ×
1/3 পাক 70 তোমার আংস্ট্রম নেয়। কোর হিস্টোন 8, এটাকে দেখানো হয়েছে। মেইনলি হচ্ছে নিউক্লিওজোম 200 বেস পেয়ার দিয়ে তৈরি নিউক্লিওজোম, কিন্তু যখন ওপেন হবে কোর হবে, কোরটা হচ্ছে 146 কোর, মানে এই লিঙ্কারটা বাদ দিতে হবে। লিঙ্কার, এটা হচ্ছে লিঙ্কারটা বাদ যদি চলে যায় তখন 146 বেস পেয়ার। 12-এর ডিটেলসে পড়ব, এগুলো একটু দেখে নেবে। নাম্বার সাইজ এগুলো নতুন করে করছি না। সিম্বল, কিছু কিছু ক্ষেত্রে সিম্বল এক্স ইউজ করা হয় বেসিক নাম্বার, ক্রোমোজোমের বেসিক নাম্বার ক্ষেত্রে, এটাকে হ্যাপ্লয়েড নাম্বার বলা হয়। তাহলে এই এক্স নাম্বারটা মানুষের ক্ষেত্রে কি 23, ঠিক আছে। মানুষের ক্ষেত্রে একটা মেনলি উদ্ভিদের ক্ষেত্রে দেওয়া হয় অ্যান্সিয়েট ক্রপকে বোঝানোর জন্য। যেমন টিটিকাম মোনোকক্কাম এর 2n = 14, তাহলে এক্স = কত ছিল, = 7। আর বর্তমান যে আমরা গম খাই টিটিকাম অ্যাস্টিভাম, সেটা হচ্ছে কি এর 6 গুণ হয়েছে, মানে × 6, তাহলে ক্রোমোজোম নম্বর কত বেড়েছে, 42। সেই জন্য হেক্সাফোডাল হুইট তৈরি করেছে। এগুলো আমরা ডিটেলসে পড়বো, এখন এত ডিটেলসে ঢুকবো না। এগুলো জাস্ট তোমরা যারা রিপিটার তারা জানো, এগুলো পড়েছো, একটু তোমাদের শর্ট করে দেওয়ার জন্য। যখন এরকম 7 সেট হবে তখন তাকে ইউপ্লয়েডি বলা হয়, এটা আমরা জানি। মিনিমাম নাম্বার কোথায় দেখতে পাওয়া যায়, হ্যাপ্লোপ্যাপাস গ্রেসিলিস, এটা কম্পোজিটের মধ্যে 2n = 4, আর প্লান্টের মধ্যে দেখতে পাচ্ছি। আর প্লান্টের মধ্যে সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি কোথায়, অফিওগ্লোসাম রেটিকুলাম, এটা হচ্ছে দেওয়া অ্যাকুরেট হচ্ছে 1262, কিন্তু 12 এনসিইআরটিতে এটা দেওয়া আছে, এটাই লিখবে 1260, ঠিক আছে। অফিসগুলো এটা একটু ইম্পর্টেন্ট জিনিস। হ্যামারলিং এক্সপেরিমেন্ট, অ্যাসিটেবুলারিয়া হচ্ছে উদ্ভিদের মধ্যে সবচেয়ে বৃহৎ তোমার এককোষী, এর এখানে থাকে হচ্ছে নিউক্লিয়াসটা। ইনি পরীক্ষা করে দিয়ে দেখিয়েছিলেন যে নিউক্লিয়াস ইজ দ্য মেইন ফ্যাক্টর। নিউক্লিয়াসের মধ্যে জিন থাকে এবং ওই জিনের জন্যই তার সমস্ত বৈশিষ্ট্য প্রকাশ পায়। বলছে কী করেছিলেন, গ্রাফট করেছিলেন 3টে পার্ট, এই একটা পার্ট, স্টক একটা পার্ট, আর হচ্ছে ক্যাপ একটা পার্ট। এটা হচ্ছে তোমার রুট টাইপ, এটা হচ্ছে নামটা মনে পড়ছে না, বলছি আমি। 3টে পার্ট নিয়ে তৈরি। স্টক পার্টটাকে কেটে নিয়ে উনি ইউজ করেছিলেন। কীভাবে করেছিলেন দেখাচ্ছি। বেস ইজ রেসপন্সিবল ফর দ্য টাইপ অফ ক্যাপ অফ দ্য গ্রোথ, নিউক্লিয়াস দ্যাট কন্টেন্ট জেনেটিক ইনফরমেশন ইজ ইন দ্য বেস, সেই জন্য এটা সম্ভব হয়েছিল। তুমি দেখো এই যে একটা মানুষের আঙুলের কাছে একটা অ্যাসিডোবলটিয়া খালি চোখে দেখা যাচ্ছে, ঠিক আছে। দিস ইজ ক্যাপ রিজিয়ন, আর এটা হচ্ছে স্টক রিজিয়ন, আর এটা হচ্ছে রাইজয়েড রিজিয়ন। 3টে পার্ট, রাইজয়েড, স্টক আর ক্যাপ। এই ক্যাপ অংশকে উনি কাটবেন, কেটে প্লেস করবেন। প্লেস করে পরবর্তী পরীক্ষাটা দিয়ে আমি দেখে যাই। 2টো প্রজাতি নিয়েছিল, একটা প্রজাতি হচ্ছে মেডিটেরেনিয়া, আর এটা হচ্ছে অ্যাসিটাবুলারিয়া ক্যানুলাটা। তাহলে এই পার্টটা, এর ক্যাপ হচ্ছে আমব্রেলা শেপের, আর এটা হচ্ছে রোজ শেপের, ফ্লাওয়ার শেপের। কী করেছেন, স্টকটা কেটে, এখানে লাগালেন, আর এর বেসটাকে উনি নিলেন এবং তারপর উনি বাড়তে দিলেন। দেখা গেল কি বেজে যে জিনটা আছে সেইটাই প্রকাশিত হলো। এর থেকে উনি প্রমাণ করলেন যে নিউক্লিয়াসে যে জিন থাকে সেটাই কিন্তু বংশ পরম্পরায় তার বৈশিষ্ট্য প্রকাশ করে, এছাড়া অন্য কোনো জায়গায় তার বৈশিষ্ট্য প্রকাশ করার কোনো জায়গাই নেই। নেক্সট হচ্ছে নিউক্লিয়াস।
ডিসকভার করেছে ফন্টানা, এটা মনে রেখো। ইট ইজ অলওয়েজ পেরিফেরাল পার্ট অফ দ্য নিউক্লিয়াস, সবসময় নিউক্লিয়াস দেখবে একটু নিউক্লিয়াসের একটু পেরিফেরাল পার্টে থাকে, নিয়ার নিউক্লিয়ার মেমব্রেন, ঠিক আছে, নিউক্লিয়ার মেমব্রেনের একটু পেরিফেরাল পার্টে থাকে। অলওয়েজ রিমেন অ্যাসোসিয়েট উইথ সেকেন্ডারি কনস্ট্রিকশন অর স্যাট অর ট্রাবেন্ট অর স্যাটেলাইট। সবসময় ক্রোমোজোমের কোথায় যুক্ত থাকবে, ক্রোমোজোমে যদি যুক্ত থাকে এটা হচ্ছে প্রাইমারি কনস্ট্রিকশন, এখানে থাকবে না, এই যে সেকেন্ডারি কনস্ট্রিকশন এখানে যুক্ত থাকবে, ঠিক আছে, সবসময় ক্রোমোজোমে। কারণ নিউক্লিয়াসটা তো আমরা আর দেখতে পাবো না, সেল ডিভিশন যখন চলবে তখন মেটাফেজ দশার পর থেকে আর দেখতে পাবো না, তাহলে তখন এই কিছু কিছু ক্রোমোজোমের এখানে অবস্থান করবে, যাকে নর বা স্যাট বলে। স্যাটটা আসলে কিন্তু কখনো স্যাটেলাইট নয়, এটা স্পেশাল টাইপ অফ অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, সাইনে অ্যাসিডো থার্মোনিউক্লিনিকো, একটা বিদ্যুটি নাম থার্মোনিউক্লিনিকো। এটা আসলে কি সাইনে, মানে আগে ধারণা করতো এখানে কোনো জিন নেই, জিন এখানে নেই বা ডিএনএ নেই, কিন্তু সে ধারণা এখন পাল্টে গেছে। একটি ক্রোমোজোমের টেলোমিয়ার পার্ট কি, এখানে টেলোমারেজ এনজাইম থাকে, সেটাও নোটের ডিটেলসে দিয়ে দিয়েছি, দেখবে ওখানে। সেকেন্ডারি কনস্ট্রিকশন তার মানে এইখানে থাকবে হচ্ছে নিউক্লিয়ার অর্গানাইজার, সেকেন্ডারি কন্ডিশন এখানে থাকবে স্যাটেলাইট, দিস ইজ স্যাটেলাইট। প্রাইমারি কনস্ট্রিকশন এই অপশন থাকে। এই যে বলেছিলাম না যে এখান থেকে ডিএনএটা বেরিয়ে আসবে, বেরিয়ে এসে স্যাটেলাইট গঠন করবে, আর এই নিউক্লিয়ার অর্গানাইজেশন দিস ইজ নর। এই যে এখানে আরও ডিটেলসে দেওয়া আছে, একটু ভালো করে লক্ষ্য করে। সেকেন্ডারি কনস্ট্রিকশন, এই যে সেকেন্ডারি কনস্ট্রিকশন এখানেই নিউক্লিয়ার অর্গানাইজেশন অবস্থান করবে। এটা একটু দেখে নেবে। নিউক্লিয়াস কনসিস্ট অফ 4, ফলের 4 কী আছে না, ইন্ট্রা, দিস ইজ ইন্ট্রা, আর দিস ইজ ইন্টার বা পেরিফেরাল। এই দুটো নিউক্লিয়ার ক্রোমাটিন অংশ আমরা দেখতে পাবো এর মধ্যে। এরা কিন্তু এর ইন্টিগ্রাল পার্ট নয়, ঠিক আছে, এর নিজস্ব না। নেক্সট হচ্ছে ফাইব্রোরাল পার্ট পাবো, মানে ফাইব্রাস পার্ট পাবো, যেটা হচ্ছে মেনলি ফাইব্রোসা দিয়ে তৈরি, ফাইব্রাস পার্ট। এবং পাবো কি অ্যামরফাস পার্ট, মানে অনিয়তাকার পার্ট পাবো, এখানে প্রোটিন বেশি পরিমাণে থাকে। আর হচ্ছে গ্র্যানুলার পার্ট। এই চারটে পার্ট নিয়ে মূলত নিউক্লিওলাস তৈরি হয়। এই পার্টগুলোকে এখানে ডিটেলসে মোটামুটি বলা আছে, এগুলো একটু দেখতেই হবে, প্রত্যেকটা একবার করে চোখ বোলাতে হবে কোথায় কি থাকে। মোটামুটি ফাংশন অফ নিউক্লিওলাস যদি বলা হয়, স্টোর হাউস অফ আরআরএনএ, ভেরি ইম্পর্টেন্ট। রাইবোজোমাল ফাংশনাল রাইবোজোমাল ফ্যাক্টরিজ বলা হয় একে। প্রোটিন সিনথেসিসে কাজ নেয়। নিউক্লিয়ার নিউক্লিয়াস ডিজ্যাপেয়ার হয় লেট প্রোফেজে, আবার রিঅ্যাপেয়ার হয় কখন, আমরা পড়ে এসেছি, এগুলো জানি। আজকে আমরা এখানে শেষ করব।